23 জুন সালটা 1757, আজ থেকে প্রায় 200 বছর আগে। হয়তো সেদিন যদি মির্জাফর বিশ্বাসঘাতকতাটা না করতো, তাহলে হয়তো আজ বাংলার ইতিহাস কিছু অন্যরকমও হতে পারত। পলাশী এই জায়গাটির নামকরণ হয়েছিল একটি ফুল থেকে, পলাশ ফুল। পলাশ ফুল থেকে পলাশী। তবে ব্রিটিশরা পলাশ ফুল না বলতে পেরে এই জায়গাটিকে প্লাসি বলে ডাকত, মানে পলাশির জায়গায় প্লাসি। সেই থেকেই ইংরেজির বানান প্লাসি এবং বাংলায় আমরা এটাকে বলি পলাশী। নমস্কার সবাইকে এবং স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি পর্বে। আজ 14ই নভেম্বর 2025, ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1টা। আমি এখন বসে আছি পলাশী স্টেশনে। পলাশী এই জায়গাটির নাম মনে পড়লেই বাংলার ইতিহাসটাও আর একবার ওই ছোটবেলায় বইয়ের পাতার সাথে সাথে আমাদের মনের মধ্যে রিভাইন্ড হয়ে যায়। সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের নবাব ব্রিটিশদের হাতে এই পলাশীতেই পরাজিত হয়েছিল। আমরা মুর্শিদাবাদ এসেছি দুদিন আগে কিছু কাজে। মুর্শিদাবাদ আমি এর আগেও ঘুরেছি, তবে সেটি এই ভিডিওতে আমি দেখাবো না। ওটা আমি পরে আবার যদি কখনো আসি তখন অন্য একটা ভিডিও বানাবো। তবে এই ভিডিওতে আপনারা আমাদের এই পলাশী ঘোরার সব ভিডিও ক্লিপস এবং তার সাথে আমরা এখানে বহরমপুর থেকে ট্রেন ধরে আমরা গিয়েছিলাম কালকে লালবাগের ওপারে, ভাগীরথীর ওপারে একটি 51 সতীপীঠের একটি সতীপীঠ আছে যার নাম কিরিটেশ্বরী। সেটা আমরা কাল দর্শন করেছি। তো পলাশী দেখার আগে চলুন এই ভিডিওতে আগে কিরিটেশ্বরী দেখি, তারপর আবার ফিরে আসবো। আজকে 11ই নভেম্বর 2025, ঘড়িতে সময় সকাল 11টা। আপাতত দাঁড়িয়ে আছি সদর ফেরিঘাট লালবাগে। এটি মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। আমরা আজকে এখানে এসেছি, আমি আর আমার বাবা, আমরা দুজনে মুর্শিদাবাদে একটি কাজে এসেছিলাম। কিন্তু এখানে মুর্শিদাবাদের নদীটা পেরোলে, হুগলি নদীর ওপারে গেলে একটি সতীপীঠ আছে। আমাদের যে ভারতীয় হিন্দু ধর্ম অনুযায়ী যে 51টি সতীপীঠ, তার মধ্যে একটি সতীপীঠ যার নাম কিরিটেশ্বরী, সেটি এই মুর্শিদাবাদ জেলায় রয়েছে। এটি হচ্ছে ফেরিঘাট। আমরা এপার থেকে নৌকো ধরে ওই পারে যাব। ওই পারটা হচ্ছে কিরিটেশ্বর গ্রাম। এই গ্রামটা, এখানে একটা গ্রাম, এই গ্রামটার নাম কিরিটেশ্বর, যেখানে কিরিটেশ্বরী মন্দির আছে। এবং এই যে সামনে যে লঞ্চটি এই পারে, এই যে ধীরে ধীরে আসছে, এই লঞ্চটি এখানে আসবে, আমরা এটা করে ওপারে যাব। ওপারে হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, যেটি সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। সেটা আজকে আমরা দেখতে এখানে এসেছি।
তাহলে সদরঘাট পেরিয়ে আমরা হুগলি নদী টপকে এপারে এলাম। এপার থেকে একটি টোটো ধরতে হবে, এই সামনেই, মানে নেবেই সামনে টোটো স্ট্যান্ড। এখান থেকে মাথাপিছু ওই 20 টাকা মতন ভাড়া, যেটা কিরিটেশ্বরী মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। তো এবার আমরা এখান থেকে একটা টোটো ধরবো এবং এরপর কিরিটেশ্বরী মন্দিরে আপনাদের আবার দেখাবো। আমার পিছনের এই মন্দিরটি হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। সদগ্রাম ফেরিঘাট পেরিয়ে লালবাগ থেকে এপারে এসে হুগলি নদী টপকিয়ে একটি টোটো ধরে আপনাকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে এই জায়গাটা পৌঁছাতে হবে। এই গ্রামটির নাম কিরিটেশ্বর গ্রাম। এখানে এই মন্দিরটির বয়স প্রায় 1000 বছর তো হবেই, এবং এখানে বিশ্বাস করা হয় যে মা সতীর মুকুট পড়েছিল, এবং সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে এই মন্দিরের স্থাপনা, এবং আজ সেই মন্দিরের পুজো প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে হয়ে যাচ্ছে। মঙ্গল ও শনিবার এখানে ভিড়টা বেশি হয়। আজকে আমরা বুধবার এসেছি, খুব একটা ভিড় নেই, একেবারেই নেই বললে চলে, ফাঁকা। তবে মঙ্গল শনিবার এখানে যথেষ্ট ভিড় হয়, এবং সব যারা পুজো দিতে আসেন তাদের ভিড় এখানে দেখা যায়। এমনি দেখানোর মতন এখানে এক্সেপশনালি কিছু নেই। তবে এই মন্দিরটা ওই যেটা বললাম 51 সতীপীঠের মধ্যে একটা, যেটা আমরা আজ দেখতে এসেছি। এছাড়া আপনি এখানে গ্রাম বাংলার খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। মাস্ট সাজেস্ট আসবেন। যদি আপনারা 51 সতীপীঠ করেন, সবকটা দেখার চেষ্টা করেন, তার মধ্যে এটা আপনাকে দেখতে হবে। এবং যারা পুজো আচ্ছা করেন বা পুজো দেবেন, তারা এসে এখানে পুজো দিতে পারেন। আমার পিছনে এই মন্দিরটি হচ্ছে কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির। গুপ্ত মন্দির অর্থাৎ এখানে কি মা কিরিটি বা সতী, মা সতীর মুকুটটার পুজো করা হয়। আপনারা একটু পরেই ছবিতে সেই মুকুটটি দেখতে পাবেন। কিরিটেশ্বরী মন্দির থেকে ওই 500-700 মিটার আর একটু গ্রামের ভেতরে ঢুকলে আপনারা এই মন্দিরটি পাবেন। এটিও লালবাগ জেলা সিডি ব্লক নবগ্রাম মুর্শিদাবাদ জেলায় স্থাপনা করা একটি মন্দির, এবং এটাও প্রায় বহু বছর, মানে হিন্দু মাইথোলজিক্যালি যদি আমি বলি দেন এটা প্রায় ওই 1000-2000 বছর পুরনো একটি মন্দির। আর এছাড়া এখানে এই দুটো মন্দিরই লোকে দেখতে আসে, আর ছোটোখাটো আরও অজস্র মন্দির আছে, তবে এই দুটোই এখানে মেনলি দেখার। আর এছাড়া আপনি এখানে পাবেন গ্রাম বাংলার খুব
খুব খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন এবং পুরোটাই প্রায় প্রায় গ্রাম বাংলার মধ্যেই আপনারা এখানে আসলে কাটাবেন। চলুন, আমাদের এরপরে আর এখানে কিছু নেই, ভিডিওর এই পার্টটুকু এখানেই শেষ হবে। তবে এরপরে আপনারা দেখবেন আমাদের পলাশী ঘোড়া এবং পলাশীর সফরের সব ক্লিপস। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই পথ ধরে কিছুটা গেলে পাবো টোটো স্ট্যান্ড, যেখান থেকে টোটো মাথাপিছু ওই 20 টাকা ভাড়া যে আমাদের নিয়ে যাবে সেই জায়গায় যেখানে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। এখানেই পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে 23শে জুন। ইংরেজ বড়লাট রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে সিরাজদৌলা পরাজিত হয় এবং ইংরেজরা জয়লাভ করে। যুদ্ধে সিরাজদৌলা হেরে গেলেও মীর মদন, মোহনলাল এদের বীর বিক্রমের লড়াই আজও আমরা মনে রাখি। এরপর যুদ্ধে পরাজয়ের পর সিরাজদৌলাকে মীর জাফরের সন্তান মিরন সিরাজদৌলাকে হত্যা করেছিলেন। মতান্তরে সিরাজদৌলা অন্যভাবে হত্যা হয়েছিল। মীর জাফরের যিনি সন্তান মিরন, সে মিরনের হাতে সিরাজদৌলার হত্যা হয় বলে মতান্তরে লেখা আছে। পলাশী, পলাশী এই নামটা শুনলেই মনে হয় সেই ছোটবেলার ইতিহাস বইয়ের পাতাগুলোই আমরা ফিরে গেছি। বাংলার এক অন্য রকমের একটি গল্প। বাংলার ইতিহাসে প্রথমবার আমরা বিশ্বাসঘাতকতা দেখেছি। বাংলার ইতিহাসটা হয়তো অন্যরকম হতো যদি না মীর জাফর ব্রিটিশদের সাথে হাতে হাত মেলায়। আমি এখন যেখানটা রয়েছি এটা হচ্ছে পলাশীর ব্যাটেল গ্রাউন্ড। পলাশীর যুদ্ধ 23শে জুন 1757 সালে লড়াই, এই পলাশীর যুদ্ধের লড়াই হয়েছিল। তখন বাংলা, উড়িষ্যা ও বিহারের নবাব সিরাজউদ্দৌলা বিভিন্ন পলিটিক্যাল, সোশ্যাল, বিভিন্ন আরও অন্য রকমের কারণ, মূলত পলিটিক্যাল কারণগুলোই বেশি, সেই সব কারণে এই যুদ্ধ হয় এবং তার সব থেকে বিশ্বস্ত এবং মেন আসল সেনাপতি ছিলেন মীর জাফর। এই মীর জাফর সেই সময় তার সিরাজের প্রতি একটা অন্যরকমের আক্রোশ, একটা রাগ ছিল। সেই রাগের জেরে সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মেলায় এবং সিরাজের বিরুদ্ধে গিয়ে সেই লড়াই সে লড়ে। যখন ব্রিটিশ সৈন্যর দ্বিগুণ সৈন্য নিয়ে সিরাজ তাদের সামনে দাঁড়িয়ে, সেই সময় মীর জাফরের আদেশে সিরাজের অত বড় সৈন্য চুপচাপ দাঁড়িয়ে সেই যুদ্ধ দেখে, কিচ্ছু পরাজিত হলেন সিরাজ। কিন্তু উনি সেখানে মারা যাননি, উনি পালিয়ে গেছিলেন।
যুদ্ধর ময়দান ছেড়ে এই আমবাগানের ভেতর থেকে, এখানে এখন আর আমবাগান কিছু নেই, তবে আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা বোঝা যায় যে এখানে এক সময় ছিল। সেই আমবাগানের ভেতর দিয়ে সিরাজ পালিয়ে যায়। পরে তাকে ধরেন এই মির্জাফরের ছেলে এবং তার হাতেই সেই আমবাগানের ভেতরে নির্মমভাবে হত্যা হন মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তারপর আরও 2-3টে জেনারেশন, মানে সিরাজের পরে মির্জাফর, মির্জাফরের পরে আরও দুটো কি 3টে জেনারেশন বাংলায় নবাবি করে। তবে তারপর আর সেটি নবাবি যে কালচার সেটা চলে যায়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি ইন্ডিয়ার ওপর দখল নেয়, বাংলার ওপর দখল নেয়, ইন্ডিয়া মানে পুরো ভারতবর্ষের ওপর দখল নেয় এবং তারপর থেকে ব্রিটিশ শাসন শুরু হয়। এই ছিল পলাশীর গল্প, এই ছিল পলাশীর ইতিহাস। এখানে দেখবার মতন এক্সেপশনালি আমি আর কিছু নেই, আমি নিজেও পাইনি আর নেই। ওখানে সবই মোটামুটি ভেঙে চুরে গেছে, বা কিছু কিছু জিনিসপত্র ওই আমাদের হাজারদুয়ারিতে বা ওই দিকে যেগুলো আছে সেখানে সব রাখা হয়েছে। এখানে এই মনুমেন্টটুকু স্মৃতি হিসাবে বানানো। আর এরপরে আমরা ওই পিছন দিকে এখান থেকে ওই গ্রামের ভেতরে 500 মিটার মতন গেলে ওই 3 যে যোদ্ধা ছিলেন সিরাজের, তাদের সমাধি মানে আছে। এরপরে আমরা সেটা দেখব। পলাশীর ব্যাটেলফিল্ডের কিছুই আর নেই, না আমবাগান। তবে চারিপাশে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই পুরো জমিটার চারিপাশে আমবাগান দিয়ে ঘেরা বা আম গাছে ঘেরা। তবে যেখানটা মনুমেন্টটা বানিয়ে রেখেছে এখন, ওই পলাশী ব্যাটেলফিল্ড বলে লেখা, ওই মনুমেন্ট থেকে 500 মিটার মতন ভেতরে ঢুকলে আমরা আমার পিছনে থাকা এই 3টে সমাধি দেখতে পাবো। এই 3টে সমাধি হচ্ছে 3 বীর যোদ্ধার, যারা সেই সময় মির্জাফরের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে গিয়ে সিরাজকে সাহায্য করেছিলেন এবং তারা সিরাজের হয়ে রবার্ট ক্লাইভ, ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের এগেনস্টে লড়াই করেন। আমবাগানে যুদ্ধ হয়েছিল, কিন্তু আমবাগান আর কিছু নেই। তবে এই যুদ্ধক্ষেত্র চারিদিক থেকে আম গাছ দিয়েই ঘেরা। এটা দেখে আমরা যদি আজ থেকে 200 বছর পিছনে যাই, তাহলে হয়তো বুঝতে পারবো যে ঠিক কি ভয়ঙ্কর যুদ্ধ সিরাজের বিরুদ্ধে গিয়ে মির্জাফর রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে করেছিলেন। 23শে জুন সালটা 1757, আজ থেকে প্রায় 200 বছর আগে। হয়তো সেদিন যদি মির্জাফর বিশ্বাসঘাতকতাটা না করত, তাহলে হয়তো আজ বাংলার ইতিহাস কিছু অন্যরকম। চলুন, পলাশীর সফর আমাদের এখানেই শেষ। আমরা এখান থেকে এবার আবার ট্রেন ধরবো এবং আমরা এবার বাড়ির পথে রওনা দেবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের সাথে থাকুন। এরপর আবার যেখানে যাব সেখানে নতুন করে নতুনভাবে আবার আপনাদের সেই সফর এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তবে একটা আনকাট ক্লিপ আপনাদের দেখাই। আমরা দুজন বেড়াতে এসেছি এবং আমি তো ভিডিও বানাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আর এখানে একজন বসে আছে, শুয়েছিল এতক্ষণ, হাসছে। সে শুধু শুয়েই থাকে আর বসেই থাকে, আর বাকি আমি রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি।